সেনাপ্রধান তৎকালীন জিয়াউর রহমানকে তিনি তার গৃহে বন্দী করে একটা বিপ্লব করেন। যেই দিন এই প্রতিবিপ্লব সংগঠিত হয় তার পরদিন এই খালেদ মোশাররফের মা এবং তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রদেরকে নিয়ে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি পর্যন্ত গিয়ে মিছিল করে এই অভ্যুত্থানকে সফল করেছিলেন। তাই সংবাদ মাধ্যম দেশে বিদেশে এটা বলেছিল যে এই প্রতিবিপ্লবটি আবার আওয়ামী লীগপন্থী শেখ মুজিবপন্থী একটা প্রতিবিপ্লব। এটা দেখে এদেশের জনগণ এবং সেনাবাহিনীর সদস্যরা এটা মেনে নিতে পারেনি। সেই জন্যই ৭ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব। এটা কিন্তু জিয়াউর রহমানের নেতৃত্বে হয়নি, সে সময় সিপাহী জনতার নেতৃত্বে এই বিপ্লব হয়েছে। তখন জিয়াউর রহমান অন্তরীণ ছিলেন এবং সেই বিপ্লবের নেতারা গিয়ে জিয়াউর রহমানকে সেখান থেকে মুক্ত করে সেনাপ্রধান করে পর্যায়ক্রমে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন। তিনি প্রেসিডেন্ট হন এবং দেশ পরিচালনা করেন। এখানে অনেকেই আলোচনা করেছে প্রেসিডেন্ট হিসাবে তিনি বাংলাদেশের যে সকল বিষয়ে মৌলিক পরিবর্তন প্রয়োজন ছিল তিনি কোনো রকমের কাউকে পরামর্শ না করে তিনি সেই পরিবর্তনগুলো করেছিলেন। যে পরিবর্তন কারণে বাংলাদেশের গতিপথ জায়গায় যেখানে ৭২ থেকে ৭৫ ক্ষমতায় যারা ছিলেন তারা গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। সমাজতান্ত্রিক অর্থনীতির নামে তারা অর্থ লুটপাট করে দেশে ৭৪-এর দুর্ভিক্ষ সৃষ্টি করেছিলেন। তাদের সময় রক্ষী বাহিনী তৈরি করে মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাপ্রিয় জনগণকে হত্যা করেছিলেন, বিচার বহির্ভূত হত্যা করেছিলেন, দেশে জরুরি আইনের বিধান করেছিলেন। এর পরিবর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রথমেই তিনি মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনাকে তিনি সমন্বিত করার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে তিনি সকল পদক্ষেপ নেন। সেনাবাহিনী বিশৃঙ্খল হয়ে গিয়েছিল ৭২ থেকে ৭৫-এর দুঃশাসনের কারণে। সেই সেনাবাহিনীকে তিনি একত্রিত করে শৃঙ্খলাবদ্ধ করে আধুনিক এবং শক্তিশালী সেনাবাহিনী করার জন্য তিনি সকল দায়িত্ব নিয়ে কাজ করেছেন। তিনি বাংলাদেশে বাকশালকে বাতিল করে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তিনি অর্থনীতিতে যে সমাজতান্ত্রিক অর্থনীতির নামে লুটপাট হচ্ছিল সেই অর্থনীতিকে পরিবর্তন করে তিনি মুক্তবাজার অর্থনীতির পথ দেখিয়ে গেছেন। তিনি সংবিধানে যে সমাজতন্ত্র ছিল সেটাকে বাতিল করে মুক্তবাজার অর্থনীতি, সংবিধানে যে ধর্মনিরপেক্ষতা ছিল তাকে পরিবর্তন করে আল্লাহর উপরে বিশ্বাস এবং সকল ধর্মের সমান অধিকার তিনি প্রতিষ্ঠা করে আমাদের যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের মূল চেতনা সেই পথে তিনি বাংলাদেশকে পরিচালনা করেছেন। সেই জন্য তিনি একজন রাষ্ট্রনায়ক হিসেবে সফল রাষ্ট্রনায়ক। তার প্রমাণ হচ্ছে তাকে হত্যার পরে তার জন্য যে ঢাকায় জানাজা হয়েছিল সেটা দেশে বিদেশে মিডিয়া এবং বিশেষজ্ঞরা বলেছে যে কোনো মুসলমান রাষ্ট্রনায়ক মারা যাওয়ার পর এত বড় জানাজা পৃথিবীর কোথাও হয় নাই। আমিও তখন শহীদ জিয়াউর রহমানের একজন কর্মী হিসাবে আমিও সেখানে উপস্থিত ছিলাম, আমিও দেখেছি এবং আমি বলতে পারি তারপরে বাংলাদেশে কেন সারা বিশ্বে কোনো রাষ্ট্রনায়ক হত্যা হওয়ার পরে বা মৃত্যুবরণ করার পরে এত বড় জানাজা বাংলা পৃথিবী আর কেউ দেখে নেই। অতএব শহীদ জিয়ার যে রাষ্ট্রনায়ক হিসাবে সফল এটাতেই প্রমাণিত হয়। আরও অনেক বিষয়, বৈদেশিক নীতি শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন। এর আগে ৭২ থেকে ৭৫ পদবিহীন একটা বৈদেশিক নীতি হয়ে গিয়েছিল। তিনি তার বৈদেশিক নীতিতে সংবিধানে এবং আমার দলীয় গঠনতন্ত্রতে পরিবর্তন আনেন যে আমাদের সারা বিশ্বের সকল দেশ হবে বন্ধু, আমাদের কেউ প্রভু হবে না।
সেটাই তিনি পলিসি এখানে প্রতিপালন করেছেন। সেই জন্য তিনি যে বাংলাদেশি জাতীয়তাবাদ, শুধু বাংলাদেশ হবে প্রধান আমাদের ইন্টারেস্ট, সেটা প্রমাণ করেছিলেন। ফারাক্কার বিরুদ্ধে তিনি জাতিসংঘে পর্যন্ত গিয়ে উত্থাপন করেছিলেন। তারপরে যে একটি দ্বীপ, সেই দ্বীপ পার্শ্ববর্তী দেশ জোর করে নিয়ে যেতে চেয়েছিল, তিনি ওই দ্বীপকে রক্ষা করেছিলেন। তিনি সারা বিশ্বে মুসলমান দেশগুলোতে তিনি এমন পপুলার ছিলেন যে মুসলিম বিশ্বতে যে সকল অসুবিধা ছিল, ইরান ইরাক যুদ্ধ, কুয়েত ইরাক যুদ্ধ, এগুলোর ব্যাপারে মধ্যস্থতা করে তিনি বিভিন্ন কমিটির নেতৃত্ব নিয়েছিলেন। সেই কারণে শহীদ জিয়াউর রহমান টার্গেট হয়ে যায়, যারা বাংলাদেশকে উন্নত এবং স্বনির্ভর হতে দেখতে চায় না, তারা জিয়াউর রহমানের শত্রু হয়ে যায় এবং তাকে অসময়ে হত্যা করে। যাই হোক, রাষ্ট্রনায়ক হিসাবে সফল। তিনি সৈনিক ছিলেন। তিনি যে রাজনীতিতে এই বাংলাদেশে এত বড় দায়িত্ব পালন করবেন কেউ বিশ্বাস করে নাই। কিন্তু শহীদ জিয়াউর রহমান চিন্তা করেছিলেন যে তিনি যে মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী যে বাংলাদেশকে পরিচালনা করতে চান, সেটা পরিচালনা করার জন্য একটি রাজনৈতিক দল হওয়া দরকার। সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের মূল আদর্শ হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে। এর আগে আমি হয়তো ভুল করে বলিনি যে তিনি আমাদের যে জাতিসত্তার পরিচয় আগে বাঙালি ছিল, সেটাকে তিনি পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের পরিচয় দিয়ে গেছেন, যেটা এখন পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেনি। সৈনিক হিসাবে সফল, রাষ্ট্রনায়ক হিসাবে সফল। আজকে বিএনপি তিনি প্রতিষ্ঠা করে গেছেন। তাকে হত্যা করে অনেকে মন্তব্য করেছিল যে মাইনাস জিয়াউর রহমান, বিএনপি উইল বি জিরো, অর্থাৎ জিয়াউর রহমান ছাড়া বিএনপি থাকবে না। কিন্তু আপনারা দেখেছেন জিয়াউর রহমানের উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি সাহসের সাথে এই বিএনপির হাল ধরে তিনি এরশাদ বিরোধী 9 বছর আন্দোলন আপোষহীনভাবে করে এদেশে আরেকটি স্বৈরতন্ত্রকে পতন ঘটিয়ে এদেশে তিনি একটি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং এরপরে বাংলাদেশকে শহীদ জিয়াউর রহমানের প্রদর্শিত পথে দেশকে পরিচালনা করে অনেক ক্ষেত্রে অনেক উন্নতি করেছেন, যার জন্যে আওয়ামী লীগ যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার গত 16 বছর যাবৎ এই বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে তৃণমূল পর্যন্ত নেতৃবৃন্দের উপরে কি পরিমাণ নির্যাতন করেছে। বেগম খালেদা জিয়াকে একটি বানোয়াট মামলায় কারাগারে প্রেরণ করে তার স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসার ব্যাপারে গাফিলতি করিয়ে তাকে কি পরিমাণ অসুস্থ করেছেন, তিনি বিদেশে গিয়ে চিকিৎসা নিয়ে আসতে হয়েছে। এমনিভাবে এত নির্যাতন করার পরেও কিন্তু বিএনপিকে দুর্বল করতে পারেনি। বিএনপি থেকে তাদের নির্যাতনে এমন কেউ নেতাদের মধ্যে কোনো চিহ্নিত তেমন কোনো বিশিষ্ট নেতা বা কর্মী বিএনপি ছেড়ে আওয়ামী লীগে গেছে, এটা রেকর্ড নাই। অতএব আমরা এত বড় দুর্দিন পার হয়ে এসেছি, সংগ্রাম আন্দোলনের মধ্যে আমরা টিকে আছি, যার জন্য বাংলাদেশে আজকে বিএনপি হচ্ছে একমাত্র জনপ্রিয় দল এবং সকলেই এটা বিশ্বাস করে। সরকার যারা চালাচ্ছেন আমাদের কাছে প্রাইভেটলি বলেন যে ডিসেম্বরে ইলেকশন হলেও তো বিএনপি 2/3 মেজরিটি পেয়ে সরকার গঠন করবে, আর জুন মাসে হলেও তো তাই করবে। তো আপনারা চাপাচাপি করেন কেন? আমরা কিছুদিন আগে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা গিয়েছিলাম এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। সিনিয়র হিসাবে আমার নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল গিয়েছিল। আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করেছি। আমরা কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এ ব্যাপারে আমরা ব্যাখ্যা দিয়েছি
এই ব্যাখ্যা দিয়েছিলাম যে ডিসেম্বর হচ্ছে শীতকাল, এটা হচ্ছে নির্বাচনের একটা পরিবেশের সময়। আপনারা যে বলছেন জুন মাসের মধ্যে ইলেকশন দিবেন, আমরা এক হইল যত বিলম্ব হবে, আমরা মনে করি এদেশে যারা পতিত স্বৈরাচারী সরকার দেশে বিদেশে পালিয়ে আছে তারা নানা ষড়যন্ত্র করবে। আমরা কিছু কিছু ষড়যন্ত্রের নমুনা আমরা দেখছি। যত বিলম্ব হবে ষড়যন্ত্র হইতে পারে, সেটা থেকে রক্ষা করার জন্য আপনি যত শীঘ্র নির্বাচন দেওয়া প্রয়োজন। আপনারা যে বলছেন জুনে দেবেন, এর আগে কি হয়? ডিসেম্বরের পরে, এর পরের বছরের জানুয়ারি মাস, এরপরে ফেব্রুয়ারি মাসে রোজা, এটা আমরা বলেছি। এই রোজাকে তো আমরা কোনো কেউ পিছিয়ে দিতে পারবো না, আপনারাও পারবেন না, আমরা রাজনৈতিক দলও পারবো না। এই রোজা এবং ঈদ নিয়ে 2 মাস চলে যায়, ফেব্রুয়ারি মার্চ, তারপরে আসবে এপ্রিল মে হচ্ছে দেশে পাবলিক পরীক্ষা, এসএসসি এবং এইচএসসি, এগুলোকে পিছানোর কোনো সুযোগ নেই। আর এই এসএসসি এইচএসসি যে স্কুল কলেজ সেন্টার হয়, সেগুলিতে কিন্তু ভোটের সেন্টার হয়। তো আপনারা তো এপ্রিল মে ইলেকশন করতেই পারবেন না। আর জুন মাসে পুরোপুরি বর্ষাকাল চলে আসে। এবার তো দেখলাম মে মাসে কি পরিমাণ ঘন বৃষ্টি এবং সারা দেশে বন্যা অবস্থা। এই সময় তো নির্বাচনের সময় না। তাই আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব, এবং আমরা দাবি করেছি যে আপনি ডিসেম্বরের মধ্যেই যেদিন সুইটেবল মনে করেন আপনারা ডেট ঘোষণা করেন। আর এটাও বলেছি যে যখন নির্বাচনের ডেট ঘোষণা হবে তখন রাজনৈতিক দলগুলো এদেশের জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে, এবং তখন এই ছোটখাটো ষড়যন্ত্র ওই জনগণই মোকাবেলা করবে। এবং এটা এই সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আপনারাও বলেন না আপনারা অনির্দিষ্টকালের জন্য থাকবেন, আপনার একটা সময় পর্যন্ত বিদায় নিতে হবে। তারা এটা স্বীকার করে, হ্যাঁ বিদায় নিতে হবে। আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে আপনার সম্মানের সাথে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নিতে পারেন। এর থেকে তো সম্মানের আর কিছু হতে পারে না। আর আমরা মনে করি এই কারণেই আপনারা জুন মাসে নির্বাচন করতে পারবেন না। এর থেকে যদি বিলম্ব হয় আপনারা এমন সব ষড়যন্ত্রের মোকাবেলা হবেন যে কখন নির্বাচন হয় আমরা অনিশ্চিত। সেই জন্য আমরা ডিসেম্বরের মধ্যে চাই। এখানে তেমন কোনো সদুত্তর দিতে পারে নাই যখন আমি জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে অসুবিধা যে আছে বলার পরে। তাই আমরা পরিষ্কার বলেছি যে ডিসেম্বরের মধ্যে দেশের জনগণ নির্বাচন চায়। আর আপনারাও জনগণকে ক্ষমতা গ্রহণ করেই বলেছেন জনগণের অধিকার ফেরত দেওয়ার জন্য আপনাদের প্রধান কাজ। এবং অধিকার ফেরত মানে হলো ভোটের অধিকার হচ্ছে সর্বাধিক। 16 বছর যাবৎ জনগণ ভোটের অধিকার পায় না। আপনারা ভোটের অধিকার দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গেলে দেশও শান্তিতে অগ্রসর হবে ভবিষ্যতের দিকে, এবং জনগণও খুশি হবে, আপনারাও সম্মানের সাথে বিদায় নিতে পারবেন। এখন কিছু ব্যাপারে প্রশ্ন উঠেছে, কেউ কেউ সংস্কার চায়। আমরা বলেছি যে আমরা তো সংস্কারের পক্ষে, এবং এই সরকার আসার আগেই তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা সংস্কার কর্মসূচি জনগণকে উপস্থাপন করেছে। আমরা বলেছি যে আমরা জনগণ যদি আমাদেরকে ক্ষমতায় বসায় এই 31 দফা কর্মসূচি আমরা পালন করব সংস্কার। এবং সরকার এসে সংস্কারের প্রস্তাব দেওয়ার পরে আমাদের প্রতিনিধি গিয়ে আমাদের পক্ষ থেকেও সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা খোলাখুলি বলেছি যে সকল রাজনৈতিক দল এক পথ হবে এমন কোনো কথা নয়। তাইলে তো আমরা বিভিন্ন রাজনৈতিক দলই করতাম না, সব যদি একমত হয়ে যেত। অতএব মিনিমাম ঐকমত্য তৈরি করে আপনারা নির্বাচনের দিকে অগ্রসর হন। এখন আবার সরকার বলেছে এই মাসে 2 তারিখ থেকে শুরু হবে, কালকে থেকে বোধহয়, যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য
এর আগে এই কমিটির যে ভাইস চেয়ারম্যান যে আলী রিয়াজ সাহেব, প্রফেসর আলী রিয়াজ সভা করেছেন সবার সাথে। এখন প্রধান উপদেষ্টা আগামী করলো এটা আবার দ্বিতীয় দফা আলোচনা শুরু করবেন। আমরা যাব, গেলেও আমরা কি বলবো? আমরা তো এই সরকারের আগেই সংস্কার কর্মসূচি দিয়ে রেখেছি, অনেক এই সংস্কার কর্মসূচি তাদের প্রস্তাবের সাথে মিলে, তো যেগুলো আমরা মনে করি মিনিমাম সকল দল একমত হবে, সেটাকে ঐক্যমত্য প্রকাশ মানে ঘোষণা করে ইলেকশনের দিকে যাওয়া উচিত। তো বাংলাদেশের বর্তমানে যে সংকট আলোচনা, এটা কিন্তু নির্বাচনকে নিয়ে। এখানে আমাদের প্রধান উপদেষ্টা, আপনারা জানেন, অত্যন্ত সম্মানী ব্যক্তি, যিনি এনজিও করে বাংলাদেশে বিদেশে সুনাম করেছেন এবং তিনি একটি নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের কিন্তু আর কেউ নাই। তাই আমরা অনেক বিশ্বাস নিয়ে এবং এদেশের জনগণ অনেক বিশ্বাস নিয়ে যে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে এবং আমরা যারা নেতৃত্ব দিয়েছি, আমরা অনেক বিশ্বাস করে ওনাকে, প্রফেসর ইউনূস সাহেবকে এই পদে বসিয়েছি, অনেক বিশ্বাস করে। কিন্তু তিনি জাপানে গিয়ে যে বক্তব্য রেখেছেন, এতে আমরা হতাশ। কেননা উনি বলেছেন একমাত্র নাকি বাংলাদেশে বিএনপি নির্বাচন চায়। আমি তো বলছি কে নির্বাচন চায় না? নির্বাচন তো সবাই চায়, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা, সেটা আমরা যুক্তি দেখিয়েছি। যদি অন্য কোনো যুক্তি থাকে, সরকার পরিষ্কার করুক, করে নির্বাচনের তারিখ ঘোষণা করুক, সেটা ছিল তাদের দায়িত্ব। না বলে বিদেশি গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটা সঠিক না। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন। তারপরে জাতীয় পত্রপত্রিকায় লেখা হয়েছে 52টি দল একত্রিত হয়ে নির্বাচন ডিসেম্বরে চায় এবং সেই দলগুলোর নাম, নেতাদের নাম তাদের বক্তব্য পত্রিকায় প্রকাশ হয়েছে। এখন যদি প্রশ্ন উঠে যে আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস, আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকদের আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন, কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করবেন? আমরা এখনো আশা করি যে তিনি এই কথা উপলব্ধি করে, তিনি উপদেষ্টারা যারা অতিরিক্ত কথা বলে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বিতর্কিত, আমরা সেটাও দাবি করেছি যে বিতর্কিত উপদেষ্টা, তাদের মতে যারা বিতর্কিত উপদেষ্টা, তাদেরকে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট্ট যদি পরিষদ করে, উপদেষ্টা পরিষদ, তাহলে সেখানে মতামতের ছোট হলে মতামত কম থাকে, তাদের পক্ষে সেই নির্বাচনটা অনুষ্ঠান করা সুন্দর হবে। এটা নিয়েও নানা কথাবার্তা হচ্ছে। অতএব আমরা যদি বাংলাদেশে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আমরা আলোচনা করলাম, এই দীর্ঘ বলি নেই, কারণ এমনি অনেক দেরি হয়ে গেছে, তো সেই জিয়াউর রহমানের প্রদর্শিত